আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান দেখব। তো কোশ্চেনগুলো দেখার আগে দেখো আমরা এখন যে কোশ্চেনটা দেখতে পাবো সেটা হচ্ছে এইচটিএমএল এ হাইপারলিংক কিভাবে করা হয়। তুমি জানো যে এইচটিএমএল এ কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ ট্যাগ দ্বারা। এটা একটু মনে রাখবা। দেখো আমরা জানি হাইপারলিংক ট্যাগ প্রত্যেকটা ট্যাগের সাথেই তার একটা কমন মিল থাকে, অর্থাৎ যেমন বোল্ড ট্যাগের জন্য আমরা হচ্ছে বি ট্যাগ ইউজ করি, ইউ ট্যাগের জন্য আমরা আন্ডারলাইন ট্যাগের জন্য ইউ ট্যাগ ইউজ করি, ইটালিক ট্যাগের জন্য আই ট্যাগ ইউজ করি। তো নর্মালি আমাদের হাইপারলিংক ট্যাগের জন্য এইচ ইউজ করার কথা ছিল, বাট কিন্তু এইচ না ইউজ করে আমরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে প্রকাশ করি হাইপারলিংক করতে হলে। তো এটা একটু মনে রাখবা, তোমাকে বলে দিবে কোশ্চেনে যে হাইপারলিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। ওইখানে অপশনে কিন্তু এইচ ট্যাগও থাকতে পারে, বাট আমাদের হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আশা করি এটা বুঝতে পারছি। এখন অ্যাঙ্কর ট্যাগকে দিয়ে প্রকাশ করা হয়, আর অ্যাঙ্কর ট্যাগ বা এই লিঙ্ক ট্যাগের কাজই হচ্ছে এক পেজ থেকে যাতে অন্য পেজে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। অ্যাঙ্কর ট্যাগের গঠনটা যদি আমরা একটু দেখতে যাই ভাইয়া, মানে এটার হচ্ছে গঠনটা কেমন, দেখো গঠনটা হচ্ছে এ হেল্প, তারপরে একটা ইউআরএল লিখবো, ইউআরএলটা হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, তারপরে লিঙ্ক লিখবো, মানে কার সাথে আমি লিঙ্ক তৈরি করতেছি সেটা লিখবো, দেন হচ্ছে আমরা এখানে টেক্সট লিখবো, দেন হচ্ছে টেক্সট, অর্থাৎ এই বিষয়টা এরকমভাবে হবে, মানে এই দিকে হবে টেক্সট, তারপরে হচ্ছে এ ট্যাগ ক্লোজ। তাহলে অ্যাঙ্কর ট্যাগের যদি গঠনটা দেখি ভাই, গঠনটা হচ্ছে ঠিক এইরকম। আপনি এইরকমভাবে লিখবেন যে এ হেল্প মানে হচ্ছে হাইপার রেফারেন্স, তারপরে হচ্ছে ইউআরএল, তারপরে হচ্ছে আমরা এখানে কি লিখবো ভাইয়া, টেক্সট, দেন হচ্ছে এ ট্যাগ ক্লোজ। এই হচ্ছে আমাদের হাইপারলিংক ট্যাগের গঠন, এই হচ্ছে ভাইয়া হাইপারলিংক ট্যাগের গঠন। তো এবার দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি যে ইমেজ ট্যাগে এএলটি অ্যাট্রিবিউট এর ব্যবহার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। দেখো ইমেজ ট্যাগে আসলে এএলটি অর্থাৎ অল্টারনেটিভ বোঝানো হয়। অল্টারনেটিভের অ্যাট্রিবিউট যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তুমি যখন ইমেজ ট্যাগটা অ্যাড করতে যাবা, তো ওইখানে ইমেজের যদি রেজুলেশন, তারপরে সাইজ, দেন হচ্ছে লোকেশন, এইগুলো ঠিকঠাক মতো আমরা না দিতে পারি, তখন কিন্তু ওয়েব পেজে ইমেজটা শো করবে না। ফর এক্সাম্পল দেখো তোমাদের এরকম হয় যেই ফোনগুলো হচ্ছে বাংলা সাপোর্টেড না, মানে বাংলা ফন্ট সাপোর্ট করে না, ওই ফোনে যদি একটা টেক্সট করে কেউ, অর্থাৎ যদি কোনো একটা কোম্পানি সিম কোম্পানি থেকে মেসেজ পাঠায়, ওই মেসেজটা দেখো তোমার ওই ফোনে আর শো করবে না, মেসেজটা এরকম ব্লক আকারে দেখাবে, এই যে এরকম করে। মনে করো একটা সংখ্যা ছিল 2M 1M, তারপর এরকম দেখানোর পরে যে এরকম ব্লক আকারে দেখাবে আমাদের ডিসপ্লেতে। আশা করি তোমরা এটার সাথে কোনো না কোনো একটা সময় হচ্ছে সম্পর্কিত হয়েছে। আবারও বলি, বিষয়টা হচ্ছে আমাদের যেই ফোনগুলোতে বাংলা ফন্ট সাপোর্টেড না, মানে সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে যদি সিম কোম্পানি থেকে মেসেজ দিয়ে দেয়, পাঠায় তোমাকে, তখন কিন্তু দেখবা এরকম ব্লক আকারে তোমার মেসেজটা চলে আসছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ না, জাস্ট ব্লকগুলো দেখতে পাচ্ছ। তো এখন আমি যখন এই ইমেজটাকে অ্যাড করতে যাবো একটা ওয়েব পেজে, তো এটার সাইজ, রেজুলেশন, এইগুলো যদি আমি ঠিকঠাক মতো না উপস্থাপন করতে পারি ওইখানে, তখন আমার ইমেজটা ওইখানে শো করবে না। তো শো না করলে এরকম ফাঁকা দেখাবে, যে এরকম ফাঁকা। আর তুমি যদি ওইখানে অল্টারনেটিভ এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করো যে এইটার পরিবর্তে কি দেখাবে, তখন কিন্তু অল্টারনেটিভ মানে হচ্ছে ইমেজ না দেখালেও একটা লেখা দেখাবে যে এখানে এই ইমেজটা ছিল। দেখো এই জন্যই মূলত হচ্ছে অল্টারনেটিভ ট্যাগটা ইউজ করতে হয়, অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। দেখো ইমেজ ট্যাগে এএলটি বা অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ছবির বিকল্প লেখা দেওয়ার জন্য, অর্থাৎ আমি যদি ছবিটাকে না দেখতে পাই, যাতে ছবির নামটা দেখতে পাই, এটার জন্য অল্টারনেটিভ ব্যবহার করা হয়। কোনো কারণে ছবি প্রদর্শিত না হলে অল্টারনেটিভ দেখা যায়, এর ফলে ইন্টারনেট ধীরগতি হলেও ব্যবহারকারী ছবি মানে ধারণা পায় আর কি, লেখা থেকে ধারণা পায় যে আসলে আমাদের এইখানে এই পিকচারটা থাকার কথা ছিল। যাই হোক, তাহলে অল্টারনেটিভ হচ্ছে কখন ইউজ করব, যদি কোনো কারণে ছবিটা পিকচারটা শো না করে, যাতে তুমি পিকচার না দেখতে পারলেও নাম দেখতে পাও, এই জন্য হচ্ছে মূলত ভাইয়া অল্টারনেটিভ ট্যাগ, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো এবার দেখো আমরা এর পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, 38-এর পরে 39 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখবো ভাইয়া। দেখো কি বলছে, 39টা বলছে যে আমাদের 39 নম্বর কোশ্চেন বলছে IPv4টা কি, মানে আইপি অ্যাড্রেস ভার্সন 4। আইপি অ্যাড্রেসের যে ভার্সন 4 আছে, এইটা আসলে দ্বারা কি বোঝানো হয়। দেখো আইপিভি বা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত একটি ঠিকানা ব্যবস্থা, যার মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটার আলাদা আলাদা করে ডিভাইসকে শনাক্তকরণ করতে পারে, শনাক্তকরণ করা সম্ভব, কম্পিউটার বা ডিভাইসগুলোকে শনাক্তকরণ করা সম্ভব। এখন IPv4 সাধারণত 32 বিটের হয়। কিভাবে 32 বিটের হয়, কারণ আমাদের হচ্ছে ভাই এই যে 4 মানে হচ্ছে IPv4 মানে 32 বিটের হয়ে থাকে। তারপরে দেখো IPv4 সাধারণত 32 বিটের হয়ে থাকে, এটি সাধারণত 4টি অক্টেটে
4 মানে হচ্ছে 4টা অক্টেট, আর এক একটা অক্টেট মানে হচ্ছে 8 বিট, এক একটা অক্টেট মানে হচ্ছে 8 বিট। তাহলে 8 আর হচ্ছে যেহেতু 4টা অক্টেট থাকে, 4 মানে 4টা অক্টেট, তাহলে হচ্ছে 32 বিট হবে এখানে। ভাইয়া কয় বিট হবে? 32 বিট। তারপরে দেখো যে প্রতিটি অংশ 0 থেকে 255 পর্যন্ত সংখ্যার সমন্বয়ে গঠিত হতে পারে। এটা হচ্ছে IPv4। IPv4 মূল যে থিমটা সেটা হচ্ছে IPv4 এর কোনো একটা ইউআরএল এর ভেতরে 4টা অক্টেট থাকে, এটাই হচ্ছে আমাদের মূল থিম। তারপর দেখো এখানে যে 40 নম্বর কোশ্চেনটা বলছে যে ডাইনামিক ডেটাবেজে বা ওয়েবসাইটে ডেটাবেস কানেক্টিভিটি প্রয়োজন হয়। ডাইনামিক বলতে হয় কিন্তু তুমি বুঝো যে যেই ওয়েবসাইটের তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল তাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এখন ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে, এটা বুঝতে পারলাম, এই পরিবর্তনশীল তথ্য সংরক্ষণ, খোঁজা এবং প্রদর্শনের জন্য তার ডেটাবেস দরকার হয়, হিউজ পরিমাণ ডেটাবেস দরকার হয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ওয়েবসাইটটি সরাসরি সার্ভারে ডেটাবেসের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে সরাসরি। তারপরে দেখো এরপরে যেটা বলছে 41 নম্বর কোশ্চেন, যে স্ট্যাটিক ওয়েব পেজে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন করা যায় না, কেন ব্যাখ্যা করো। আসলে স্ট্যাটিক ওয়েবসাইটটা মানেই হচ্ছে ভাই এখানে তথ্যগুলো পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনশীল। এই পেজগুলোর আগে থেকেই নির্দিষ্ট HTML বা CSS ব্যবহার করে কোডিং তৈরি করা থাকে, মানে আগে থেকে তথ্যগুলো সেট আপ দেওয়া থাকে, সেটাকে রান টাইমে পরবর্তী সময়ে আর ফাইলগুলো পরিবর্তন করা যায় না। এতে কোনো ডেটাবেস বা সংযোগ, সার্ভার সাইড প্রসেসিং থাকে না। কন্টেন্ট আপডেট করতে হলে মূল HTML ফাইল এডিট করতে হয়, মানে তুমি যদি এখানে তথ্যগুলো আবার পরিবর্তন করতে চাও, আমি তো বলেই রাখছি ভাই আবার কি করতে হবে, ওয়েব ডেভেলপারের কাছে যাইতে হবে, সে যদি পরিবর্তন করে দেন হচ্ছে তথ্যগুলো পরিবর্তন হবে। বাট রান টাইম মানে কি, চলমান অবস্থায় আর তথ্যগুলো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল যেমন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে হয়ে থাকে, ডাইনামিক ওয়েবসাইটে তুমি প্রতিনিয়ত, মানে যদি তথ্যগুলো নর্মালি পরিবর্তন হয় চলমান অবস্থায় তথ্যগুলো পরিবর্তন করা সম্ভব, বাট স্ট্যাটিক ওয়েবসাইটে চলমান অবস্থায় তথ্যগুলো পরিবর্তন হবে না। যেমন হচ্ছে আমরা একটা নিউজ পেপারের যদি ওয়েবসাইটের কথা চিন্তা ভাবনা করি, দেখবো এখানে প্রতিনিয়ত আপনি তথ্যগুলো পরিবর্তন হচ্ছে, বাট ডাইনামিক রান টাইম অর্থাৎ চলমান অবস্থায় বা চালু অবস্থায় ওয়েবসাইটটা চলমান অবস্থায় তথ্য পরিবর্তন হবে না। তারপরে দেখো ওয়েব পাবলিশিংয়ের মানে ধাপগুলো, একটা ওয়েবসাইট পাবলিশ করতে হলে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো লিখছে। যে প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, মানে একটা ডোমেইন নেম আইডেন্টিফাই করতে হবে, নাম রাখতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব পেজ ডিজাইন করতে হবে, যেই ওয়েব পেজগুলো হচ্ছে তোমার ওয়েবসাইটের ভেতরে থাকবে সেগুলোকে একটু সুন্দর করে সাজুগুজু করাইতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, তারপরে কি সার্ভারে সংরক্ষণ করতে হবে যাতে সবাই দেখতে পায়। তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পূর্বেও দেয়া আছে, ওইখান থেকে একটু ভালো করে দেখে নিও। দেন হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্তকরণ। সার্চ ইঞ্জিনের সাথে অবশ্যই কিন্তু ভাই ওয়েবসাইটটাকে সংযুক্ত করতে হবে, না হলে কিন্তু আমি সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আমি সার্চ করি কিন্তু তোমার ওয়েবসাইট খুঁজে পাবো না, এটা এই জন্য অবশ্যই করতে হবে। 43 নম্বর কোশ্চেন দেখো, হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা করো। হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা করো, মানে হাইপারলিংক ট্যাগে কোনটা আবশ্যিক অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে হেল্প ভাইয়া হাইপারলিংকে হচ্ছে হেল্পটা ব্যবহার করা হয়। এই হেল্পটা হচ্ছে আবশ্যিক অ্যাট্রিবিউট। হাইপারলিংকে মূলত আছেই একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে হেল্পকে কি বলা হয়, হাইপার রেফারেন্স। তাহলে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য হেল্প ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয় যে আমরা কোথায় ওয়েবসাইটটা থেকে যাইতে পারবো, কোন জায়গাতে। এর পরের কোশ্চেনগুলো যদি ভাই আমরা একটু দেখি, দেখো 44 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি প্রয়োজন। ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য ফন্ট ফেস এটা হচ্ছে, মানে ফন্ট ট্যাগের ফেস অ্যাট্রিবিউট প্রয়োজন। ফেস অ্যাট্রিবিউট কি করে ভাইয়া, মানে ফন্টের নাম নির্ধারণ করে। দেখো এই যে আমি যেটা বলছি এটাই, যে একটা ওয়েবসাইটে বাংলা লেখার জন্য আমাদের দরকার হচ্ছে ফন্ট ট্যাগ, আর অ্যাট্রিবিউট হিসেবে দরকার হচ্ছে ফেস ট্যাগ অর্থাৎ ফ্রন্ট ফেস। এই কথাটা একটু মনে রাখবা, ফন্ট ফেস। তারপরে দেখো মেটা কোন ধরনের এলিমেন্ট ব্যাখ্যা করো। মেটা কোন ধরনের এলিমেন্ট, এখন মেটা কি কাজে ব্যবহার করা হয় ভাইয়া সেটা আমরা একটু জানার চেষ্টা করি। মেটা হচ্ছে মূলত ওয়েবসাইটের তথ্যগুলোকে সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের সাথে সম্পর্কিত করে। সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের সাথে সম্পর্কিত যে ট্যাগ দায়িত্ব পালন করে তাকে বলা হয় মেটা। অর্থাৎ দেখো মেটার কি আছে, শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই, অর্থাৎ মেটাকে একটা এমটি ট্যাগ বলা হয়। দেখো HTML ডকুমেন্টের হেড অংশে ব্যবহৃত হয়, এটি ওয়েব পেজের সম্পর্কে
অতিরিক্ত তথ্য ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনকে প্রদান করে থাকে। 46 নম্বর কোশ্চেনটা একটু দেখো, এইচটিএমএল কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? কারণ হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা কি করি, একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করি এবং ওইখানে লেখালেখি করি। আর এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে এইচটিএমএল অনেকগুলো ট্যাগের সমষ্টি নিয়ে তৈরি করা, অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি করা। মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা। আমরা ওয়েব পেজে যে সকল বিষয়বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় এইচটিএমএল এ লেখা হয়, আর এই অতিরিক্ত লেখা বা ভাষাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমার কোডিংয়ের যতটুকু অংশ দরকার তার থেকে আমাদের অতিরিক্ত কোডিং করতে গেলে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোতে অতিরিক্ত লিখতে হয়। অতিরিক্ত লেখার বিষয়টাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের যে ধারণা। তারপরে দেখো 47 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি ভাইয়া, ওয়েব পেজে ছবি সংযোজনের জন্য প্রয়োজনীয় ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো লিখো। ওয়েব পেজে ছবি সংযুক্ত করতে হলে আমাদের ইমেজ ট্যাগের দরকার হয়, আর তুমি জানো ইমেজ ট্যাগের হচ্ছে ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নেই। আর ইমেজ ট্যাগের যদি আমি অ্যাট্রিবিউটগুলোর কথা বলি সেটা হচ্ছে সোর্স অর্থাৎ এসআরসি সোর্স, তারপরে এএলটি অল্টারনেটিভ, তারপরে উইড এবং হাইট। এই বিষয়গুলো হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগের যে ইমেজ ট্যাগ আছে সেখানে কিন্তু ব্যবহার করা হয়। আবারও বলি ভাইয়া, ইমেজ ট্যাগের ভেতরে সোর্স ব্যবহার করা হয় এসআরসি, তারপরে এএলটি অল্টারনেটিভ যাতে পিকচারটা নাও দেখতে পারলে নামটা দেখা যায়, তারপরে হাইট এবং ওয়েট। এই যে মানগুলো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট পেজের বা একটা ওয়েবসাইটে পিকচারের রেজুলেশন নির্ধারণ করে দেয়। তাহলে এই চারটাই হচ্ছে আমাদের একটা ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। তারপর দেখো 48 নম্বর কোশ্চেনটা যদি দেখি ভাইয়া, এখানে কি বলছে যে ডিআইবি এবং স্প্যান এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্যগুলোর মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে ডিআইবি ট্যাগ একটি ব্লক লেভেল এলিমেন্ট, আর হচ্ছে স্প্যান ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। এই দুইটা একটু মনে রাখবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বড় অংশ বা সেকশন অনুযায়ী ভাগ করতে ব্যবহার করা হয় ডিভিশন ট্যাগ। আর 2 নম্বর হচ্ছে ছোট টেক্সট বা কন্টেন্ট আলাদা করে স্টাইল দিতে আমাদের হচ্ছে স্প্যান ট্যাগ ইউজ করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটি তার বিষয়বস্তু রাখার জন্য সম্পূর্ণ প্রস্থ নেয়, আর এটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা সে দখল করে। এই হচ্ছে চ্যাপ্টার 4 এর অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তীতে আরও কোনো কোশ্চেনগুলো সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।